আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন বলবো না। কারণ এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি সেক্ষেত্রে কারোই ভালো থাকা সম্ভব না। আমরা যারা নিজ দেশের মানুষ আছি, প্রবাসে আছি, তারা তো কোনোভাবেই ভালো থাকতে পারছি না। চোখ দুটো শুধু থাকছে মোবাইলের স্ক্রিনে, দেহটা পড়ে আছে প্রবাসে, কিন্তু মনটা পড়ে আছে কিন্তু দেশে। বাট দেশের কোনো খবরই পাচ্ছি না 18 জুলাই থেকে। তো কিভাবে ভালো থাকি বলেন তো? তো আজকে আমি আমার কিছু কথা শেয়ার করব। সবাই সবার কথা শেয়ার করে, তো আমি যেহেতু অনলাইনে কাজ করি সেহেতু আমি নিজেও কিছু কথা শেয়ার করতে চাই আমার নিজের দেশের মানুষের জন্য, আমার নিজের দেশের ভাই বোনদের জন্য, সেই সাথে সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি কিন্তু 5 বছর এই দেশে আছি, তো বাহিরের দেশের সরকারকেও দেখেছি, আমাদের দেশের সরকারকেও দেখলাম আর কি। সেই সাথে তো দেখলাম পুলিশ বাহিনীকে। ছোটবেলা থেকে জানতাম পুলিশ হচ্ছে জনগণকে প্রোটেক্ট করার জন্য। এরপরে আস্তে আস্তে যখন বড় হলাম দেখলাম পুলিশ হচ্ছে ঘুষখোর, আর এখন দেখছি পুলিশ হচ্ছে দেশদ্রোহী। তো আমাদের জনগণকে তো সরকার সাধারণ জনগণকে বানিয়ে দিয়েছে হচ্ছে রাজাকার। তো আমরা রাজাকার হয়েও কিছু কথা শেয়ার করলাম আর কি। যারা রাজাকার তারা দেশের জন্য যুদ্ধ করছে, নিজের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করছে, মাথায় পতাকা পরে, হাতে পতাকা নিয়ে। আর যারা কিনা দেশপ্রেমী তাদের মাথায় হচ্ছে হেলমেট, সে সাথে হচ্ছে তাদের হাতে বন্দুক, আমার নিজের দেশের ভাই বোনদেরকে মারার জন্য। তাহলে বলেন তো রাজাকার কে, দেশদ্রোহী কারা? তো এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছেন আমাদের দেশে এই আন্দোলনটা কেন হচ্ছে। বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে গেছে গত 18 জুলাইয়ের পর্যন্ত ভিডিও। এরপর থেকে কিন্তু কোনো ভিডিও দেখা যাচ্ছে না, দেশের কোনো পরিস্থিতির খবরই জানা যাচ্ছে না। কারণ দেশে যেহেতু ইন্টারনেট নাই, নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মোবাইলে কোনো প্রকার কল যাচ্ছে না, তো সেহেতু 18 জুলাই থেকে কিন্তু কোনো খবরই জানা যাচ্ছে না। তো আন্দোলনটা কি নিয়ে হচ্ছে সেটা একটু বলি। আন্দোলনটা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে। তো মুক্তিযোদ্ধার কোটা দিতে কেউ বারণ করেনি, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, মুক্তিযোদ্ধার কোটা দেওয়ার একটা লিমিট থাকবে, একটা সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা কিন্তু ছাড়িয়ে ফেলেছে বলতে গেলে। মুক্তিযোদ্ধার নাতিপতিরা যদি ভালো ভালো চাকরি পায়, সরকারি চাকরি পায়, তাহলে মেধাবীরা কোথায় যাবে? সেক্ষেত্রে তো আমার কাছে মনে হচ্ছে মেধার কোনো মূল্যই দিচ্ছে না। যোগ্য পাত্রপাত্রীকেই তো যোগ্য জায়গায় বসাতে হবে, তাই না? তো মেধাবীরা পড়ালেখা করে আমরা সাধারণ জনগণ বলবো না, এই যে সরকার মুক্তিযোদ্ধাদেরকে আর হচ্ছে সাধারণ জনগণকে আলাদা চোখে দেখছে। তো দেশ স্বাধীন করার জন্য কিন্তু সবাই যুদ্ধ করেছে, 30 লক্ষ শহীদের রক্ত দিয়েই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। তো সবাই কিন্তু যুদ্ধ করেছে, হয়তোবা আমাদের বাবারা করেনি, আমাদের দাদারা করেছে, দাদারা না করলে দাদারা করেছে, নানারা করেছে, জনগোষ্ঠী তো সবাই যুদ্ধ করেছে, তাই না? তো কারো কাছে সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার, আর কারো কাছে নাই। যুদ্ধের সময় এত কিছু করা তো সম্ভব না, আর কেউ বেঁচেছে কেউ মরেছে। 30 লাখ শহীদদের রক্ত দিয়ে কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। 30 লাখ মানুষের কি সবাইকে চিন পরিচয় করে রেখেছে সরকার? 2 লক্ষ পরিবারকে মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া হয় বা কোটা দেওয়া হয়। তো কিছুদিন আগে আমার বোনও চাকরি করতে গিয়েছিল, তো সরকারি জবে আর কি, আমার ছোট বোন। তো ওকে ওখানে জিজ্ঞেস করা হয়েছে ওর থেকে প্রথমে টেস্ট সবগুলোই নিয়েছে, তো পরীক্ষা আর কি, নেওয়ার পর ও থেকে জিজ্ঞেস করছে যে ওর কাছে কোটা আছে কিনা। তো যখন বলেছে কোটা নাই, তখন ওকে চলে যেতে বলেছে। তো কোটা মানেটা কি? তার মানে মেধাবীদের কোনো মূল্য নাই, কোটা দিয়েই এখন দেশ চলবে, কথা হচ্ছে সেটাই সরকারের। আর যখন আন্দোলন করছে আমার ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে, তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমি তো বলবো গণহত্যা করা হচ্ছে। 1971 সালের যুদ্ধ আমি দেখিনি, কিন্তু
2024 সালের যুদ্ধ আমি দেখেছি। 1971 সালে যেমন যেমন হয়েছে তেমনটা এখন দেশের মানুষের সাথে দেশের মানুষের হচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, তখন দেশটা যুদ্ধ করেছিল, আমাদের দেশের মানুষ যুদ্ধ করেছিল অন্য দেশের সাথে নিজের ভাষার জন্য, নিজের দেশ স্বাধীন করার জন্য, নিজের দেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে সেজন্য। কিন্তু এখন সেটা কি হচ্ছে? এখনও কি দেশটা স্বাধীন হয়েছে? সে 1971 সালে দেশটা স্বাধীন করেছে, 53 বছর পেয়ে গেছে, কিন্তু এখন 2024 সালে এসে দেখলাম সে যুদ্ধ আবারও হচ্ছে। 1971 সালের যুদ্ধ কিন্তু আমরা দেখিনি, বাট যতটুকু খবরে দেখেছি, যতটুকু নিউজে দেখেছি, ভিডিওতে দেখেছি, সেই বুঝে কথাগুলো কিন্তু বলছি। ঠিক সেম 2024 সালে এখন দেখছি সে যুদ্ধটাই হচ্ছে, কিন্তু সেটা অন্য দেশের সাথে না, নিজ দেশের সাথে নিজ দেশের মানুষের যুদ্ধটা হচ্ছে। তাহলে কতটা লজ্জাজনক ব্যাপার, একটু চিন্তা করে দেখেন তো। এগুলো কেন হচ্ছে? এগুলো সরকারের জন্য হচ্ছে। সরকার আরও বলছে যে কি তার কোনো হাত নাই ছাত্রলীগের সাথে। ছাত্রলীগের সাথে যদি হাত না থাকে তাহলে আপনি ছাত্রলীগের বিচার করেন না কেন? সবসময় ছাত্রলীগরা কোনো কিছু সাধারণ জনগণ যখন নিজের অধিকার আদায়ের জন্য মাঠে নামে তখন সবসময় ছাত্রলীগ এসে কিন্তু উশৃঙ্খলতা শুরু করে দেয়। বলি ছাত্রলীগ এত সাহস কোত্থেকে পায়? সরকার যদি ছাত্রলীগকে সাহসটা না দেয়, ছাত্রলীগ তখনই আন্দোলন করে আমি দেখি যখন কিনা সাধারণ জনগণ নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, তখন সে সাথে সরকারের বিরুদ্ধে কথা বলে। সরকারের বিরুদ্ধে কিন্তু একজন সাধারণ জনগণ কখনো কথা বলার সাহস পায় না যদি সরকার ভুল না করে। আপনি সরকার হয়ে আপনি যদি ভুল করেন তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে জনগণ দাঁড়াবেই। একজন সরকারের দায়িত্ব জনগণের মন কিভাবে বজিয়ে রেখে উনি কাজ করবে। উনিকে সরকার কে বানিয়েছে? আমরা সাধারণ জনগণরা ভোট দিয়ে বানিয়েছি উনিকে সরকার। উনি এমনি এমনি সরকার হয়নি। আমরা সাধারণ জনগণরা যদি না চাইতাম তাহলে উনি কখনোই সরকার হতে পারতো না। তো সেক্ষেত্রে উনি জনগণের উপরে এত অত্যাচার কিভাবে করে? তো অত্যাচারের কথা বলার মূল কারণ কি সেটা একটু বলি। এই যে পুলিশ নেমেছে, পুলিশের সবসময় দায়িত্ব থাকে রাস্তাঘাটে কোনো আন্দোলন হলে সেটা স্বাভাবিকভাবে হচ্ছে কি না, সেখানে কোনো মারামারি হানাহানি হচ্ছে কি না সেগুলো দেখার জন্য। আর ইনফ্যাক্ট মারামারি হানাহানি কিন্তু হওয়ার কথা না। উনিরা উনিদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে, উনিরা মারামারি করতে আন্দোলনে নামেনি। সেখানে ছাত্রলীগ কেন আসলো? ছাত্রলীগ আসার কারণেই কিন্তু মারামারিটা হয়েছে। আর সে থেকে পুলিশও কিন্তু গুলি করছে। কার নির্দেশে পুলিশ এই শত শত ভাই বোনদের বুকে গুলি চালাচ্ছে? কার কথা শুনে করছে? একজন পুলিশ কিন্তু বাধ্য সরকারের কথা শুনতে, যেহেতু সরকারি চাকরিজীবী। সেই ক্ষেত্রে পুলিশের মনুষ্যত্বগুলোও কিন্তু হারিয়ে গেছে আমি বলবো। তারা জানোয়ারে পরিণত হয়েছে। তারা যদি জানোয়ারে পরিণত না হতো তাহলে নিজ দেশের ভাই বোনদের বুকে কখনো গুলি চালাতে পারতো না। একবার হলে চিন্তা করতো এখানের মধ্যে তো আমাদের সন্তানরাও থাকতে পারে, আমাদেরও তো সন্তান আছে, আমাদের সন্তানদের যদি কিছু হয় তাহলে আমাদের কেমন লাগবে? তাহলে আমরা যে এই যে বড় বড় ভার্সিটির ছেলে মেয়েদের বুকে গুলি চালাচ্ছি, একজন মা বাবা সে সন্তানদেরকে লালন পালন কিন্তু অনেক কষ্ট করে করেছে। আর এত কষ্ট করে লালন পালন করে বড় করার পরে আপনাদেরকে দিয়ে বিলিয়ে দিয়েছে মারার জন্য, হত্যা করার জন্য, তাদের বুক থেকে তাদের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। তো এগুলো যদি সরকার না বলতো, সাহসটা না দিত, তাহলে কখনোই পুলিশে গুলি করতে পারতো না। ছাত্রলীগরাও কিন্তু মাঠে নেমে আন্দোলনকারীদের সাথে মারামারি করতে পারতো না, এতগুলো জীবন যেত না। এত বেশি খারাপ লাগছে, শুধু কান্নাই করছি, শুধু দোয়া করছি তাদের জন্য। আর সরকার যে এই কথাটা বলেছে সে কারণে কিন্তু সাধারণ জনগণও মাঠে নেমেছে। রাজাকার মানেটা কি? রাজাকার কত বড় একটা নিকৃষ্ট ভাষা সেটা কি সরকার জানে না? রাজাকার মানেটা কি? এই যে উনি যে কথাটা বলল মুক্তিযোদ্ধার নাতিপতিরা না পেয়ে কি রাজাকারের বাচ্চারা পাবে, কথাটা কি উনি ঠিক বলেছে? সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিজের অধিকার আদায়ের জন্য যদি আন্দোলন করে মানুষের মরতে হয় তাহলে আমি মনে করি আমাদের দেশটা এখনো স্বাধীন দেশ হয়নি। তো আর কিছুই বলবো না, আসলে অনেক কথা বলে ফেলেছি। যদি কোথাও কোনো অংশ ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে সবাইকে অনুরোধ করব
আমার কথা যদি যুক্তিগত হয় তাহলে অবশ্যই কমেন্টে সবাই কমেন্ট করে জানাবেন কোনটা ভালো কোনটা খারাপ। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। তো সবশেষে আমি এটাই বলবো যে আমাদের বাংলাদেশে যারা যারা আছে থাকতে চাই তাদেরকে অবশ্যই আমি এটাই বলবো, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এটা অবশ্যই করতে হবে। এছাড়া আর কোনো উপায় আমি আসলে দেখতে পাচ্ছি না। সবাইকে অনুরোধ করব আমার ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য সবাই অনেক দোয়া করবেন। হোক সেটা অন্য দেশের মানুষও কিন্তু দেখছে এই জিনিসগুলো। ইন্ডিয়াতেও কিন্তু আমাদের দেশের জন্য আন্দোলন করছে। সেই ভাই বোনদেরকেও আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ।